আপনি বলতেছেন জামায়াত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া শেষ, জামায়াত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে সেটাও শেষ, জামায়াত লাগছে বিএনপির মধ্যে বিএনপি শেষ, জামায়াতের বিষ যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে। আরেকটাতে আপনি বলতেছেন কোনো দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ করুক কোনো দেশ যদি আল্লাহ না করুক হবে মনে হয়, কোনো দেশ যদি জামায়াত দখল করে ফেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন ইসলাম আসবে না। এবং এটা আমার বিশ্বাস। কিন্তু এই কথাগুলি হলো আদর্শ এবং নীতি, তাদের আদর্শ এবং নীতির বাস্তবায়ন, আচ্ছা তাদের আকিদা বাস্তবায়ন হয়। কিন্তু আমরা বলতে চাই যে আমরা কোন এক জায়গায় যে ঐক্যতা, যেমন আমি উদাহরণ দিয়েছি এই ব্যাপারগুলো তো আপনাকে আগেই বলেছি, যেরকম ধরে নেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আমাদের স্টেজে আসছে, তার মানে তার নীতি আদর্শ বিসর্জন দিয়ে নয়, কোন এক জায়গায় ঐক্যমত হয়েছে। আচ্ছা আমি কিন্তু আমার কোন বক্তৃতার থেকে এখন পর্যন্ত এক চুল পরিমাণ নড়ি নেই। আচ্ছা আমি তো এই কথা আগেই বলেছি। এবং এই কথা যদি আপনি বলেন যে আপনি অমুক করে, হ্যাঁ, যদি জামাতের অবস্থান থেকে জামাতের ব্যাপারে আমরা যেই ব্যাপারে তাদের উপর অভিযোগগুলো আমাদের মুরব্বীরা করেছেন তাতে যদি ফেরত আসে, আমি সাথে সাথে আমার বক্তব্যকে রোজাত করবো। আমি আমার বক্তব্য যদি তাদের জায়গা থেকে ফেরত আসে তাহলে তো আপনার বক্তব্য থেকে আপনি ফেরত আসবেন কেন? আপনার বক্তব্য তো তখন আরো প্রতিষ্ঠিত হইল যে আপনি যেটা রোগ চিহ্নিত করছিলেন সেই রোগ থেকে তারা মুক্তি পাইছে, সেই রোগ থেকে তারা মুক্তি পাইছে, সেটাও তো আমি কিন্তু অন্য মানুষ। শোনেন খালিদ ভাই, আমি কি চাই জানেন? আমার আব্বাজান আমাদের কি শিক্ষা দিয়েছেন? আব্বাজান স্পষ্ট লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেন, আমার কোনো যদি ভুল হয় তোমরা ধরিয়ে দিবা, যদি আমার ভুল ধরিয়ে দেওয়ার পর আমি না শুধরাই তার মনে আমি গুমরাহ হয়ে গেছি, আমার থেকে চলে যাওয়া তোমাদের জন্য অধিক হয়ে যাবে। ভাই আমরা আমাদের দোষকে লুকাতে চাই না তো। আচ্ছা আপনি আমার দোষ বলতে পারেন, আচ্ছা ঠিক আছে, আমার দোষ বললে আমি মাপ চাবো, এটা কোনো আশ্চর্যের কিছু নেই তো। না, আপনার নবী আলাইহিস সালাতু বলেছেন কুল্লুকুম ফাত্তাউন, সবাই গুনাহগার, আমরা করতে পারি। আচ্ছা দোষের কথা, আপনার দোষ ধরার যোগ্যতা আমার নাই, কিন্তু আমি একটু পিয়ার নিয়ে জাস্ট একটা লাইন বলতে চাই। অনেকেই বলে থাকেন মানে দুইটা অভিযোগ। একটা অভিযোগ হচ্ছে যেহেতু আপনারা এমনিতে যদি স্বাভাবিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন বৈদ্যমান ব্যবস্থায়, তাইলে যেটা দেখা যাবে যে আপনারা আসলে কোনো আসনে জিতবেন না। আমার কথা না, কিন্তু এটা কেউ বলতেছে, সেই জন্য আপনারা পিয়ার ব্যবস্থা প্রচলন করতে চাচ্ছেন। আর দুই হচ্ছে আপনারা এই সম্মেলনের মধ্যে একটা অনুঘটক বা মধ্যবর্তী প্রক্রিয়া করে মহাসমাবেশ করে সবগুলি দলকে একসাথে নিতে চাচ্ছেন, কারণ হচ্ছে আপনারা আসলে বিএনপির সাথে এক ধরনের বার্গেনিং পয়েন্টে যেতে চান। আপনাদেরকে যদি 2, 3 থেকে 5টি আসন আপনাদেরকে বলা হয় যে এগুলি দেওয়া হবে, বিএনপি ছেড়ে দিবে, তাহলে আপনারা আবার বিএনপির হয়ে কথা বলবেন। পিআর সিস্টেমকে আসলে আপনারা আসন পাবেন না বলে, বা বিএনপির সাথে আপনাদের এটা কি আপনি একটু বলবেন কিনা যে আমরা কি এরকম দেখবো কিনা বিএনপি বললো 5টি আসনে? জি, আমরা যদি মনে করি পিআর যারা চায় না, জি, তারা কালো টাকা ব্যবহার করতে না পারলে আসন পাবে না, এই ভয়তেও তো তারা পিআর না চাইতে পারে। ওকে, এরকম বক্তব্য আছে। আচ্ছা, দুর্নীতিবাদরা যদি সে নির্বাচন করতে না পারে তাহলে একটা চিঠি পাবে না, এই সম্ভাবনা তাদের আছে। মানুষ যখন মনে করবে যে আদর্শ ভিত্তিক ভোট, তাহলে তো মানুষ আদর্শের উপরে ভোট দিবে, এই সম্ভাবনা তাদের আছে। এজন্য তারা পিআর চায় না। যেরকম আপনি একটা কথা বলছেন, আমরা তো ভিন্ন বক্তব্য আমাদের আছে। বাকি কথা হলো কি, বিএনপি সে জাতীয় সরকার গঠন করবে দাবি করছে না, করছে। জাতীয় সরকার কিভাবে গঠন করবে? সবাইকে নিয়ে তো। সবাই পার্লামেন্টে যাবে কি বক্তব্য পদ্ধতিতে? আপনি সিট দিবেন তাকে? না, পার্লামেন্টেই যাইতে হবে জাতীয় সরকার করতে তা না, মানে আপনি সরকারে অন্তর্ভুক্ত করতে পারে আপনাদেরকে। সব দল নিয়ে তো ভাই, আপনি তো মন্ত্রিত্ব দিবেন না আমাকে, কয়টা দিবেন মন্ত্রিত্ব? কয় দলকে দিবেন? 40টা দিল। পার্লামেন্ট জাতীয় সরকারের জন্য প্রয়োজন হলো সব দলের অংশগ্রহণ। যদি পিআর সিস্টেম নির্বাচন করেন তাহলে সব মানুষ সেখানে যেতে পারবে, সব মতের মানুষ যেতে পারবে। তা বিএনপি যেহেতু জাতীয় সরকারের কথা বলছে, তার তো উচিত পড়তো পিআর সিস্টেম নির্বাচন করা। এটা ভালো কথা বলছেন। আর পিআর সিস্টেম নির্বাচন করলে সমস্ত আদর্শ মানুষ সেখানে যেতে পারবে, সমস্যা কোথায়? এটা ভালো কথা বলছেন। বিএনপি যেহেতু জাতীয় সরকারের কথা বলছে, তো নির্বাচনটাই এমন ভাবে হোক না কেন যে একটা জাতীয় সরকার গঠনের দিকে এটা এগিয়ে যায়। ভালো কথা বলছেন। বাকি আমাকে 2001 তো বিএনপি আমাদেরকে অনেক বেশি সিট দেওয়ার কথা বলেছিল। হ্যাঁ, 2001 দেওয়ার কথা বলেছিল।
আর আপনাকে 2001-এ যদি সিট দেওয়ার কথা বলে 10টা বা 15টা, হ্যাঁ, আর আজকে 2025-এ এসে বা 26-এ নির্বাচনে মাত্র 5টা জিনিস শুরু হলাম, আমরা অনেক বেশি। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি বলছি তো যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আসলে চিন্তা আদর্শ নিয়ে আসলে আমাদের অনেকের গবেষণা নেই। ওকে, ঠিক আছে, ক্ষমতার পূজারি না। ঠিক আছে, আমি একটু আমি একটা কথা বলি, এক কথা বলতেই হবে আমাকে। ইসলামী আন্দোলনকে যদি আজকে ক্ষমতাও দিয়ে দেন, আজকে ক্ষমতায় দিলেন, প্রাইম মিনিস্টার বানালেন, আর যদি বলেন নীতি আদর্শ বিসর্জন দিতে হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতাকে প্রত্যাখ্যান করবে, নীতি আদর্শ প্রত্যাখ্যান করবে না। ওকে, আমি এই জায়গায় আমি কথা বলতে চাইতেছি যে অন্তর্বর্তী সরকারের সময়ে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, সেই সংস্কারের সাথে আপনারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করছেন, নিজেদের পরামর্শ দিচ্ছেন, ফেসিবাদ মুক্ত একটা গণতন্ত্র নিশ্চিত করার বিষয় এখানে আছে। 10-15 বছর ধরেই আপনারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক এই প্রসঙ্গে আপনারা নানা ফরম্যাটে নানাভাবে কথা বলছেন। তো ধরা যাক একটা নিরপেক্ষ নির্বাচন হইল, ইসলামী শাসন আন্দোলন যদি নির্বাচনে ক্ষমতায় যেতে পারে, তাইলে কি আপনারা শরিয়া চালু করবেন কিনা, যেটা আমাদের প্রথমে আলোচনা করছিলেন? এবং একেবারে কোনো ধুমরুজাল নাই, কোনো এর মধ্যে লুকোচুরি বলতে কিছু নেই, শরিয়া আইন বাস্তবায়ন করুন। তার মানে তো বাস্তবায়নের মাধ্যমে তার মানে একটা খেলাফত সৃষ্টি চালু হবে, তাই তো? শরিয়া আইন বাস্তবায়নের মাধ্যমে এদেশের মানুষ মুক্তি পাবে। ওকে, হিন্দুরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। ওকে, তাহলে সংখ্যালঘুরা তারা ভালো মতো বসবাস করতে পারবে। মহিলারা তাদের ইজ্জত আবরু, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। প্রত্যেকটা গরিবের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা সংখ্যালঘু, নিরীহ গোষ্ঠী, সবার অধিকারকে বাস্তবায়ন করার শরিয়া আইনের প্রয়োজন। ওকে, তাহলে খেলাফত চালু হবে, তাই তো? শরিয়া আইন এর মধ্যে ব্যাপকতা অনেক বেশি। ইসলামী আইন, তখন কি ইসলামী ল, তখন কি আর খলিফা নির্বাচনের ব্যবস্থা থাকবে, নাকি খলিফা বায়াতের মাধ্যমে একজন থেকে? খলিফা তো শোনেন, খলিফা যে কাজটা করে তার নাম খেলাফত। হ্যাঁ, যেমন খুতবা জিনিসটা কি? খতিব যে কাজটা করে তার নাম খতিব, যেটা বলে সেটা খুতবা। আমি বুঝতে পারছি, মানে খলিফা কি তখন নির্বাচিত হবে, নাকি খলিফা মানে নির্বাচিত হয়ে গেল? খলিফাতে নির্বাচিত হওয়ার আগে খেলাফত হয় না, নেতা নির্বাচিত হওয়ার পরে খেলাফত হয়। মানে সেটা তো আসলে ঠিক, মানে সেটা কি নির্বাচন নাকি সিলেকশন? কারণ হচ্ছে আমরা ইসলামের যে প্রথম, আমরা ইসলামের 4 খলিফা 4 ধরনের নির্বাচিত হয়েছে। কার দ্বারা নির্বাচিত হয়েছে? 4 ধরনের নির্বাচিত হয়েছে। 4 ধরনের, হ্যাঁ, 4 ধরনের নির্বাচিত হয়েছে। রাইট। আমরা যেই একভাবে নির্বাচিত, যেইভাবে নির্বাচিত এখন হচ্ছি, আপনারা জনগণ নির্বাচন করলে, হ্যাঁ, আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হইলেন, তারপরে শাসন ব্যবস্থাটা কিরকম হবে? শোনেন, গণতন্ত্র এক জিনিস, নির্বাচন ভিন্ন জিনিস। খালিদ ভাই, গণতন্ত্র নির্বাচন আরেক জিনিস, নির্বাচন ভিন্ন জিনিস। নির্বাচন হল নেতা নির্বাচনের পদ্ধতি। সমাজতন্ত্রবাদীরা নির্বাচন করে না, করে। তাদের আদর্শ কি? সমাজতন্ত্র। গণতন্ত্র সমাজতন্ত্র কি এক জিনিস? না, তন্ত্র হিসেবে আলাদা। কিন্তু গণতান্ত্রিক হইতে হলেও নির্বাচন দরকার আছে, সমাজতান্ত্রিক হইতে হলেও নির্বাচন দরকার আছে, দুইটাই নির্বাচন দরকার। তার মানে কি? নির্বাচন হলো নেতা নির্বাচন পদ্ধতি। ওকে, এটা কোনো দর্শন না, এটা আদর্শ না। ওকে, নির্বাচিত হওয়ার পরে তার আদর্শ অ্যাপ্লাই করবে। নির্বাচিত হওয়ার পরে, অর্থাৎ আমি 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 শুধু স্টেজটা বুঝতে চাইছি হুজুর, যে আপনি গণতান্ত্রিক ভাবে বা গণতন্ত্রের মধ্যে যে নির্বাচন ব্যবস্থাটা আছে, অনেক সংস্কারের মাধ্যমে ওই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে আপনি এইভাবে বলতে পারেন আমাদের দেশে যে নির্বাচন আছে, এইভাবে বলতে পারেন। ওকে, আমাদের দেশে আপনি রাষ্ট্র ক্ষমতায় গেলেন বা শাসন ক্ষমতা একোয়ার করলেন, তারপরে আপনি শরিয়া চালু করবেন, তাই তো? ওই শরিয়া কি এখন অন্য পৃথিবীতে অন্য জায়গায় চালু আছে, এরকম কোন উদাহরণ কি আমরা দেখবো? মানে আমরা এরকম শরিয়া দেখতে চাই বা এরকম শরিয়া দেখতেছি, ধরেন এই পৃথিবীর অন্য কোন আমাদের শরিয়া, আমাদের দর্শন, হ্যাঁ, আমাদের দর্শন, আমাদের শরিয়া, হ্যাঁ হ্যাঁ, আমাদের কোরআন ও হাদিসের মধ্যে দেয়া আছে। মনে করেছিলাম যে জাতীয় সরকারে আমরা যাব না, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য সবকিছু নিয়ে আমরা জনগণের সামনে দাঁড়াবো। আমরা স্লোগানে বলি যে জনগণই আমাদের সকল ক্ষমতার, রাজনৈতিক ক্ষমতার উৎস। কাজে জনগণই যদি আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস হয়ে থাকে, তাহলে কেন আমরা জনগণের সামনে গিয়ে দাঁড়াবো না?
আমাদের লক্ষ্য বলবো দেশকে নিয়ে, জনগণকে নিয়ে, আমাদের উদ্দেশ্য বলবো দেশকে নিয়ে, জনগণকে নিয়ে, এবং জনগণ যে সিদ্ধান্ত দিবে আমরা মাথা পেতে সে সিদ্ধান্ত নিব। প্রিয় ভাই বোনেরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আজকে থেকে প্রায় 3 বছর আগে বাংলাদেশে তখনও স্বৈরাচার বিপুল দাপটে এই দেশের মানুষের বাক স্বাধীনতার গলা টিপে রেখেছে, দেশের মানুষের রাজনৈতিক অধিকারের গলা টিপে রেখেছে। কিন্তু সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা দেশের মানুষের সামনে সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, যেটি 31 দফা হিসেবে পরিচিত সকলের কাছে, তাই নয়? মনে আছে নিশ্চয়ই তোমাদের। এই 31 দফার মধ্যে তোমরা 31 দফা মানুষের কাছে নিয়ে গিয়েছ। আজকে আমরা 31 দফার ভেতর থেকে বিভিন্ন শ্রেণীর মানুষের কিভাবে আমরা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারি, সংক্ষেপে তোমাদের সামনে আজকে 8টি সাবজেক্ট উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে আছে, এখানে এক বোন বলেছে সে ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব হিসেবে বলেছে, তার প্রশ্নটি অন্যরকম ছিল। অন্য অনেকেই বলেছে শিক্ষা নিয়ে বলেছে, অনেক কিছু নিয়ে বলেছে। দেখো, বাংলাদেশ যখন 1971 সালে স্বাধীন হয়, সেই স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করেছে, লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে যুদ্ধে। অর্থাৎ দেশটি স্বাধীন করার জন্য কিন্তু লক্ষ লক্ষ মানুষকে এক কাতারে এসে দাঁড়াতে হয়েছে। আজকে আমরা দেশ গড়ার পরিকল্পনা, এই কাজটি যদি আমাদেরকে সফল করতে হয়, সারাদিন যে সকল বিষয় নিয়ে তোমরা আলোচনা করলে, এই কাজগুলোকে নিয়ে যদি আমাদের সফল করতে হয়, অর্থাৎ দেশকে যদি সামনে নিয়ে যেতে হয়, মানুষকে যদি তার অবস্থান পরিবর্তন করে ভালো অবস্থানে নিতে হয়, তাহলে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমি গত 5ই আগস্টের পর থেকে আমি গত প্রায় 1 বছরের বেশি সময় ধরে বলে আসছি যে আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয়। সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে।